আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে প্রধানমন্ত্রী। শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। 10,000 পুলিশ নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের 518 ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, বরিশাল সিটি কর্মকর্তা গ্রেফতার। বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। অনিয়মের অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত। হাত পা ধরে জামিন নিয়ে নোবেল ফের মারধর শুরু করেছে অনন্যা। লিবিয়া থেকে ফিরলেন 175 বাংলাদেশি। ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে নিহত 9। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে, যেটি মানুষের স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়, এমনকি আলঝেইমার ও ডিমনেশিয়ার মতো রোগের ঝুঁকি কমায়। বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলা একাডেমির আয়োজনে 1978 সাল থেকে চালু হওয়া অমর একুশে বইমেলা এখন জাতীয় মেধা মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এবার নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর বইমেলা শুরু হয়েছে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইনি সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরও উল্লেখ করা হয়, 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, খুব শীঘ্রই পুলিশের আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শীঘ্রই আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসপি নিয়োগ নেওয়া হবে, যেটা যথাসময় পরে জানানো হবে বলে জানান মন্ত্রী। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শীঘ্রই যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহবিল হিসেবে ঈদের আগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তার জন্য 11.5% সুদে 90 দিনের জন্য ন্যাশনাল ব্যাংকে এ তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটের মধ্যে আছে। গ্রাহকদের অর্থ সময় মতো ফেরত দিতে পারছে না, এজন্য তহবিল সমস্যার মধ্যে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ন্যাশনাল ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়, এজন্য এ সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া 6 থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে।
যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বগুড়া ৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এই তথ্য জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুক পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া সদর ৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থ পাচারের অভিযোগের তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা সম্পদের প্রাথমিক তালিকাও আদালতে উপস্থাপন করা হয়। বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণসহ হুমকির অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। বৃহস্পতিবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেফতার করে বলে জানান কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম। এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া মোহাম্মদ শহীদুল ইসলাম উজ্জ্বল সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার অ্যাসেসর পদে কর্মরত আছেন। এর আগে উজ্জ্বল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ছিলেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বৃহস্পতিবার জানান, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে পাশের কক্ষের শিক্ষার্থীরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। সড়ক নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, ডিএনসিসির অঞ্চল ৫-এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে ডিএনসিসির কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ ও ঘ উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্থা ও প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারের পরদিন আপোষের শর্তে জামিন পান সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। তবে জামিন পাওয়ার পর নোবেলের বিরুদ্ধে ফের মারধর করার অভিযোগ তুলেছেন মামলার বাদী আনান্যা শবনম রোজ অনন্যা নামে সেই তরুণী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মা ও ছোট বোনের সাথে আসেন বাদী অনন্যা। ফের আদালতে আসার কারণ জানতে চাইলে অনন্যা সাংবাদিকদের জানান, নোবেল হাত পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর শুরু করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম এটা বলে মারধর করেছে। এ সময় অনন্যা তার হাত দেখিয়ে অনেকগুলো কাটা দাগ দেখান। লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ জন বাংলাদেশি। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার তারা দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বেনগাজিস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী ৩০ জন এবং বেনগাজি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জন সহ মোট ১৭৫ জন স্বেচ্ছায়
দেশে প্রত্যাবাসনের ইচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের একটি ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে ইউক্রেনের হামলায় 9 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 17 জন। অন্যদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের 4 জন নিহত ও 16 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার রাশিয়ার স্লোনেস্কো অঞ্চলের সীমান্ত থেকে 290 কিলোমিটার ভেতরে ড্রোগোবুজ শহরের একটি সার কারখানায় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার কর্মকর্তাদের দাবি অন্তত 30টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। গত 4 বছরের যুদ্ধে রাশিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্যতম প্রাণঘাতী আক্রমণ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।